বেগম খালেদা সন্তানের কাছ থেকে আমরা কি পেয়েছি মাননীয় স্পিকার? বেগম খালেদার প্রথম সন্তানের কাছ থেকে আমরা পেয়েছি থাম্বা চুরি করে টাকা আত্মসাৎ করার ষড়যন্ত্র। আজকে সংসদে আমার প্রথম দিন, আপনারা দেখবেন এই সংসদটি জনগণের ভোটে। এদিকে আজ ভাইরাল হয়েছে সংসদে তারেক রহমানকে গালাগালি করা সেই এমপির বক্তব্য। অন্যদিকে রুমিন ফারহানও 5 মিনিট বক্তব্য দিয়ে তারেক রহমানের অনেক কুকর্ম সামনে এনেছিল। অবশেষে আজকে সকল ভিডিও ফাঁস হয়েছে। কতটুকু প্রয়োজন তার প্রায় দ্বিগুণ পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করবার ক্যাপাসিটি সরকারের আছে। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন ইনডেমনিটি দিয়ে এই কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে এখনো চালু রাখা হচ্ছে? প্রধানমন্ত্রী হিসাবে আমি এই জাতীয় সংসদে দেশের প্রতিনিধিত্ব করব। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা দেখেছি সরকারের মধ্যে এক ধরনের নার্ভাসনেস, সরকারের মধ্যে অস্থিরতা। সরকারের কোনো মন্ত্রী বলছেন রাজপথ আমাদের দখলে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি কোন এমপি মন্ত্রীদের দর্শক এক টুকরো কিন্তু ছাড় দিচ্ছেন না ব্যারিস্টার রুমিন ফারহানা, যাকে কিন্তু বাংলা ভাষায় দর্শক অগ্নিকন্যাও কিন্তু বলা হয়। কারণ যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আন্তর্জাতিক রাজনীতির একটা গ্রাউন্ডে জামাত ইসলামী তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। বিশেষ করে বিএনপির মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। দর্শক, এট দ্য এন্ড অফ দ্য ডে জামাতের কিছু সাপরিগিরির কারণে ধরাটা জামাত খেয়েছে। এটা কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে সেটা আমি জানি না। আমি আমার দায়িত্ব এবং কর্তব্য যেটা সেটাই আমি পালন করব। রুমিন ফারহানার বক্তব্যে উত্তাল হয়েছিল 2026 সালের সংসদ অধিবেশন। আজকে আবার দেখতে পারি আরও অসংখ্য এমপিদের সংসদ বক্তব্য ভাইরাল হয়, যেই বক্তব্যের মাধ্যমে তারেক রহমানকে কামবাচুর এবং দুর্নীতিবাদ ছাদাবাজ সংসদের মধ্যে এমপিরা বলেছিল। সেই বক্তব্যগুলা এবং সেই ফুটেজগুলা কিন্তু লুকিয়ে রাখা হয়েছিল। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। রুমিন ফারহানা তার 5 মিনিটের বক্তব্যে অসংখ্য কথা বলে সেই সব তুলে ধরবো, এবং এর সাথে আরো যে নেতাকর্মীরা এমপিরা অসংখ্য কথা বলে সেই সব দেখতে পারবেন। আসুন দর্শক শ্রোতা, আমরা আর কথা বাড়াবো না, আমরা এক এক করে আপনাদেরকে ভিডিওর মূল আলোচনায় নিয়ে যাচ্ছি। আমি চাই এই সংসদটা প্রাণবন্ত হোক। স্পিকার, আমরা সংসদে আসার সময় আমাদেরকে বলা হয়েছিল যে আমরা আমাদের কথা বলতে পারবো, সংসদ সদস্যরা ধৈর্য সহকারে সেটা শুনবেন। সংসদ নেতা সে কথা বলেছিলেন। আমার প্রথম দিনের বক্তব্য 2 মিনিট, আমি 1 মিনিটও শান্তিতে কথা বলতে পারি নাই মাননীয় স্পিকার। একই ঘটনা আজকে ঘটছে। যদি তাই হয়ে থাকে মাননীয় স্পিকার, কোন গণতন্ত্রের কথা আমরা বলি, কোন বাক স্বাধীনতার কথা আমরা বলি, কোন সংসদের কথা আমরা বলি মাননীয় স্পিকার? এইভাবে তো একটা সংসদ চলতে পারে না। আমি আমার দলের কথা বলবো, তারা তাদের দলের কথা বলবে, কিন্তু আমি উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই পুরো সংসদ যদি উত্তেজিত হয়ে যায়, 300 সদস্য যদি মাননীয় সদস্য, আপনি কিন্তু সাপ্লিমেন্টারি বাজেটের উপরে বক্তৃতা দিতে দাঁড়িয়েছেন। আমি গভীরভাবে প্লিজ কনফাইন ইয়োরসেলফ উইদিন দ্য রুলস অফ প্রসিডিউর। বিএনপি প্রতিষ্ঠাতা প্লিজ কনফাইন ইয়োরসেলফ উইদিন দ্য রুলস অফ প্রসিডিউর। আজকের অর্থনৈতিক মুক্তি, সাপ্লিমেন্টারি বাজেটের বাইরে কোনো কথা দয়া করে বলবেন না। আজকে অর্থনৈতিক মুক্তি যেই প্রবাসী শ্রমিকের হাত ধরে এসছে, তার প্রত্যেকটি তার অবদান মাননীয় স্পিকার। আমি আরো গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের একমাত্র নেত্রী যিনি কোনোদিন কোনো আসনে কোনো নির্বাচনে পরাজিত হন নাই, গণতন্ত্রের আরেক নাম বেগম খালেদা জিয়াকে, যিনি আজকে 16 মাসের অধিক কারাগারে আছেন। মাননীয় স্পিকার, সংসদে আজকে সম্পূরক বাজেটের উপরে যে আলোচনা করবার কথা, সেই ব্যাপারে আমি শুরুতেই বলতে চাই, একটা সরকারের সক্ষমতা ক্রমশই বাড়ার কথা, কিন্তু আমরা লক্ষ্য করছি যে সরকারের সক্ষমতা ধীরে ধীরে কমে আসছে। 2010-11 থেকে শুরু করে যদি আজকে পর্যন্ত আমরা লক্ষ্য করি, বাজেটের মাত্র 76% আমরা বাস্তবায়ন করতে পারি। যে রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্যমাত্রা ধরা হয় মাননীয় স্পিকার, সেই রাজস্ব আমরা কখনোই আদায় করতে পারি না। এবং শেষ পর্যন্ত যে উন্নয়ন খাতের যে কথাটি এডিপি, সেই এডিপি দেখা যায় যে প্রথম 9 মাসে যেটুকু কাজ হয়, পরের 3 মাসে দেখা যায় তার কয়েক গুণ বেশি, অর্থাৎ বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে একটা বিরাট ঘাটতি আমরা লক্ষ্য করি। এইবার বাজেটের সম্পূরক বাজেটের আলাপে এসছে যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে বাজেট বরাদ্দের ব্যাপারে কথা বলা হয়েছে। তার একটি হচ্ছে নির্বাচন কমিশন মাননীয় স্পিকার। এই নির্বাচন কমিশন কি ধরনের নির্বাচন করেছে বাংলাদেশে, সেটা একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে যতগুলো স্থানীয় নির্বাচন হয়েছে তার প্রত্যেকটিতে স্পষ্ট হয়ে গেছে। মাননীয় স্পিকার, আমার একটি কথায় সারা সংসদ উত্তপ্ত হয়েছে। কলামের পর কলাম লেখা হয়েছে। সেই কলামে যে ভাষা ব্যবহার করা হয়েছে মাননীয় স্পিকার, কোন সভ্য জগতের মানুষ, কোন সভ্য লেখক ওই ভাষায় কলাম লিখতে পারে না। যাই হোক, সেই ব্যাপারে না হয় কথা নাই বললাম মাননীয় স্পিকার,
তারপরে আমি বলি যে কি ধরনের নির্বাচন হয়েছে সেইটা এখানে যে সদস্যরা আছেন তারা আল্লাহকে হাজির নাজির জেনে বলুন যে সংবিধানের 65(2) ধারায় যেটা বলা হয়েছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হইতে হইবে। তারা কয়জন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হইয়াছেন আল্লাহকে হাজির নাজির জেনে তারা নিজের বিবেককে প্রশ্ন করুন। যদি বিবেক থেকে থাকে আপনারা নিজের উত্তর নিজেই পেয়ে যাবেন। কি ধরনের নির্বাচনের মধ্যে দিয়ে আজকে এই সংসদে এসছেন। বারবার কথা দেয়া হয়েছিল যে আমাদেরকে সংসদে কথা বলতে দেয়া হবে, সেই কারণে এই সংসদ নির্বাচিত নয় জেনেও মাননীয় স্পিকার আমরা সংসদে যোগ দিয়েছি। কারণ আমাদের যে সীমিত স্পেস, কারণ আমাদের মিটিং করতে দেওয়া হয় না, জনসমাবেশ করতে দেওয়া হয় না, অনুমতির বেড়া জালে আমাদেরকে বারবার আটকে ফেলা হয়। সেই জায়গা থেকে আমরা ভেবেছি সংসদে আমরা একটা জায়গা পাবো যেখানে আমরা দেশের কথা, জনগণের কথা, মানুষের কথা, আমাদের নেতা কর্মীদের কথা বলতে পারবো। মাননীয় স্পিকার, আমার দুর্ভাগ্য এই 300 আসন যেটা লুট করে নেওয়া হয়েছে তাদের অতটুকু ধৈর্য নাই আমার মতো একটা সাধারণ মাননীয় সদস্য কথা শুনবার। প্লিজ লিসেন টু মি। মাননীয় সদস্য, আমি আপনাকে প্রথমেই বলেছি বিনয়ের সঙ্গে মাননীয় যে স্পিকার আমি বিনয়ের আপনি সঙ্গে নো আপনি এমন কোনো কথা বলিয়েন না যেটা মাননীয় আমাকে স্পিকার। এক্সপান্স করতে হবে। আই ডোন্ট ওয়ান্ট টু এক্সপান্স, কিন্তু আমাকে যেটা এক্সপান্স মাননীয় করতে হবে এই স্পিকার, যে কথাটা দয়া অংশটুকু করে আপনি বলবেন মনে না। করবেন সেটা আপনার এখতিয়ার। মাননীয় আপনি স্পিকার, বসেন, এখানে আমার আপনি কিছু বসেন। করবার নেই। Please sit down. মাননীয় স্পিকার, এটা আপনার এখতিয়ার, এখানে আমার কিছু করবার নেই। দেশে আইন আছে, দেশে আদালত আছে, কিন্তু শুধু দেশে আইনের শাসন নাই। মাননীয় স্পিকার, শাসন আছে, আইন আছে, আইনের শাসন নাই। যে কারণে মানবাধিকার সংস্থাগুলো বলছে যে গত 1 বছরে বিচার বহির্ভূত হত্যা হয়েছে মাননীয় স্পিকার 450টি। এই বিচার বহির্ভূত হত্যা মতো জঘন্য ঘটনা কোন সভ্য রাষ্ট্রে চলতে পারে না। মাননীয় স্পিকার, মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্ট মতে গত 1 দশকে গুম হয়েছে 600-র উপরে মানুষ। মাননীয় স্পিকার, আমার সুযোগ হয় মাঝে মাঝে এই গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যদের সঙ্গে বসবার জন্য। আন্তর্জাতিক রাজনীতির একটা গ্রাউন্ডে জামাত ইসলামী তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। বিশেষ করে বিএনপির মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। দর্শক, এট দ্য এন্ড অফ দ্য ডে জামাতের কিছু সাপরিগিরির কারণে ধরাটা জামাত খেয়েছে, কিন্তু বিএনপি প্রচন্ড ভয় পেয়েছিল। দর্শক, চীনের অর্থায়নে আমিরে জামাতের মাধ্যমে আমিরে জামাতের নির্বাচনী এলাকায় যেভাবে গরিব ও দুস্থদের জন্য ফুড প্যাক বিতরণ করা হয়েছিল, কথা বলছি সেই বিষয়টা নিয়ে। দেখেন, এটা খুবই ইন্টারেস্টিং এবং আমি আগেই বলেছিলাম যে এটা বিরল। এরকম এক্সাম্পল খুব কম পাওয়া যায় যে কোনো একটা বন্ধু রাষ্ট্রের রাষ্ট্রদূত তিনি বিরোধী দলীয় নেতার সাথে কোলাকুলি করেন এবং তাকে সাথে নিয়ে জনগণের জন্য উপহার সামগ্রী বিতরণ করেন। এটা ডেফিনেটলি এক্সেপশনাল এবং এর তাৎপর্য অনেক। আমি এটার সাথে ইরান ইউএস যুদ্ধ এবং যদি ইউএস ফল করে এবং চাইনিজ কারেন্সি যদি রাইজ করে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কমার্সে, তাহলে কি হতে পারে কি, এগুলো কেন্দ্রিক অনেক বিষয় আমি কানেক্ট করেছিলাম। হ্যাঁ, এটা অবশ্যই ব্যতিক্রমী কিছু ছিল, যেহেতু বিএনপি সরকার সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি ইউএস ইন্ডিয়ার সরকার, যার ফলে চীন বাংলাদেশে অনেক ইনভেস্ট করে, কিন্তু চীন কার্যত ধৈঞ্চা, চীনের কোনো হেজিমনি নাই, স্ট্র্যাটেজিক কোনো প্রেজেন্স নাই। এই জিনিসটা চীনের জন্য একটা ডিসক্রেডিট, যার ফলে চীনের একটা নজর বিরোধী দলের প্রতি আছে। তারই অংশ হিসেবে জামাতের মাধ্যমে চীনের অর্থায়নে কার্যক্রম করানো, এটা কিন্তু হয় না। কোনো একটা দেশের রাষ্ট্রীয় কোনো অনুদান এটা এই দেশের সরকারের মাধ্যমে করা হয়, এটাই প্র্যাকটিস। যেমন ভারত, এটা একসময় সৌদি আরব করতো অনেক আগে, এখন সৌদি আরব জামাত এটা ধর্মীয় একটা আত্মিক সম্পর্ক ছিল। যখন সৌদি বাদশারা ইমানদার ছিলেন তখনকার একটা বিষয় ছিল যে সৌদি আরব তাদের কোরবানির গোস্ত, দুম্বার গোস্ত, উটের গোস্ত, কিছু জাকাতের টাকা, এগুলো সরাসরি জামাত ইসলামের মাধ্যমে বন্টন করতো। এটা পিওর রিলিজিয়াস বিষয়। যখন সৌদি আরবের বাদশারা ইমানদার ছিলেন, এখনকার সৌদি বাদশারা হচ্ছে ফাসেক, ইহুদিদের দালাল এবং একদম এদের ইমান নাই, লোক দেখানো মুসলমান। তো এখন স্বাভাবিকভাবে তারা ওই ধর্মীয় টানটার ফিল করেন না, এখন এটা নাই, এখন এটা সরকারের মাধ্যমে। এই যে খেজুর টেজুরের যে দুম্বার গোস্ত হাসনাত আব্দুল্লাহর মাধ্যমে যেটা শুনেছেন, যেটা সরকারের মাধ্যমে বন্টন করা, ওইটা একসময় জামাতের মাধ্যমে বন্টন করা হতো। 90 দশকের কথা, জামাতের জেলা আমিররা এগুলো পেত, তারা পৌঁছে দিত। সম্ভবত আমি নিজেও খেয়েছি, আমার যতদূর মনে পড়ে, একদম ছোটকালে। তো দর্শক, চীনের সাথে তো জামাতের কোনো ধর্মীয় টান নাই। তো চীনের রাষ্ট্রীয় কোনো দান অনুদান এটা জামাতের মাধ্যমে কেন বন্টন করবে? এটা স্বাভাবিক ছিল না। এটা জামাতেরও একটা অর্জন যে জামাত এই কাজটা চীনের মাধ্যমে করাতে পেরেছে। চীনের সাথে জামাতের যে যোগাযোগ সম্পর্ক, যদিও চীনের সাথে সম্পর্ক রাখতে গিয়ে যুক্তরাষ্ট্র জামাতের হাত ছেড়ে দিয়ে গেছে, যার ফলে জামাতের ক্ষমতা ছুটে গিয়েছে বা ক্ষমতা আসতে পারেনি সম্ভাবনা ছিল।
যেহেতু এটা হয়ে গেছে, নির্বাচন পরবর্তী সময়ে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে এটা জামাতের একটা বড় অর্জন বটে। জামাত কোন লেভেলের ডিপ্লোমেসি অপারেট করলে চীন কনভিন্স হয় যে ঠিক আছে, চীনের রাষ্ট্রদূত সরাসরি কোলাকুলি করে উপস্থিত থেকে জামাতের মাধ্যমে তাদের অনুদান প্রদান করবে, সরকারের মাধ্যমে না। এটা কিন্তু নর্মালি সরকারের মাধ্যমে করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মনে করেছিল ঈদের পরে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটা তুলে ফেলা হবে। আমরা অনেক ইউটিউবারও বলেছিলাম যে ভারতের কূটনীতিক প্রেশারের কারণে এবং বহির্বিশ্বের অনেক দেশের কূটনীতিক প্রেশারের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের উপর কার্যক্রমের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটা বিএনপি সরকার তুলে নিবে, কিন্তু সেটা মনে হয় ঈদের পরে আর হচ্ছে না। কেন হচ্ছে না? আজকে বিএনপির মহাসচিব তিনি ক্লিয়ার করেই বলে দিয়েছেন যে আওয়ামী লীগের উপর কার্যক্রমের যে নিষেধাজ্ঞা আছে সেটা আমরা তুলব না। এটা একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ আগে তিতা পরে মিঠা ভালো, কথা বোঝেন না? এখন অন্তত আওয়ামী লীগের নেতা কর্মীরা বুঝতে পারবে যে আমাদের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা বিএনপি কোনোভাবে তুলবে না। আমাদেরকে যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে হয়, আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফিরে আসতে হবে, আবার রাজপথের মধ্যে রক্ত ঝরাতে হবে। তাছাড়া বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাবে। আমি সবসময় বলি, বাংলাদেশের মধ্যে এখনো 40 থেকে 45% মানুষ অ্যাক্টিভলি বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে। কিন্তু সমর্থন করলে কি হবে? রাজপথে নামার জন্য তৃণমূলের অ্যাক্টিভ কর্মী প্রয়োজন এবং সংগঠিত হওয়া প্রয়োজন। সংগঠিত হয়ে রাজপথে নেমে যদি রাজপথ চাঙ্গা করতে না পারে, সাধারণ জনগণ যারা নর্মাল সমর্থক আছে আওয়ামী লীগের, তারা আওয়ামী লীগের পাশে এসে দাঁড়াবে না এবং বিএনপি সরকার পেশাতে পড়বে না। আর বিএনপি সরকার যদি পেশাতে না পড়ে, আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটাও তোলা হবে না। সেই কারণে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদেরকে এবং কর্মীদেরকে প্রথমে একটা জিনিসে ফোকাস দিতে হবে যে আওয়ামী লীগকে অনেক বেশি সংগঠিত করতে হবে এবং আওয়ামী লীগের মধ্যে নেতাদের যে গ্রুপিং আছে সে সকল গ্রুপিংকে একেবারে বাদ দিয়ে সকলে এক টেবিলে এক ছাতার নিচে চলে আসতে হবে। সকলের কর্মীকে একত্রিত করে সংগঠিত করে রাজপথে নামাতে হবে এবং রাজপথে নামলে পিছপা হওয়া যাবে না। হয়তো এসপার, হয়তো না হয় ওসপার, ওইটা চিন্তা করে রাজপথে নামতে হবে। রাজপথে রক্ত ঝরবে, হয়তো কে বেঁচে ফিরবে, হয়তো কেউ মারা যাবে। এই সকল বিষয় মাথায় রেখে রাজপথে নামতে হবে। তাহলে রাজপথ দখল হবে, তাহলে আওয়ামী লীগের যেটা চাওয়া পাওয়া সেটা পূরণ হবে। তা না হলে এভাবে করে আরো অনেক বছর চলে যাবে। আওয়ামী লীগের উপর যে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা বিএনপি যতই কূটনীতিক প্রেসার থাকুক, যতই কিছু হোক, বিএনপি তুলতে চাইবে না। কারণ বিএনপি একটা জিনিস চিন্তা করবে যে আওয়ামী লীগ কার্যক্রমের উপর যদি নিষেধাজ্ঞা তুলে ফেলি, আওয়ামী লীগ আবার সক্রিয় হয়ে যাবে, আবার সংগঠিত হয়ে যাবে, আবার শক্তি সঞ্চয় করে রাজপথে নামবে। আগামী নির্বাচন শক্তি সঞ্চয় করে যদি নির্বাচন করে, আমরা তো আওয়ামী লীগের কাছে ধরাশায়ী হয়ে যাব। আমরা আগামী নির্বাচনে জয়লাভ করতে পারবো না, আমরা হেরে যাব। তাই যে কোনো বিনিময়ে আওয়ামী লীগকে আগামী নির্বাচনও আটকাতে হবে। আওয়ামী লীগ যাতে আগামী নির্বাচনও শক্তি সঞ্চয় করে সংগঠিত হয়ে রাজপথে নামতে না পারে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই সকল বিষয় মাথায় রেখেই এতদিন চিন্তা করেছে। চিন্তা করার পরেই বিএনপি সকলের যেটা মতামত সেটা মির্জা ফখরুল ইসলাম তিনি সিস্টেমেটিক ভাবে প্রচার করে দিয়েছে সংবাদ মাধ্যমে। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। এর আগেও আমি আপনাদেরকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছি, আবার আরেকবার জানিয়ে রাখছি, সবাইকে ঈদ মোবারক। গত পরশুদিন জামাত ইসলামের আমিরের সাথে চীনের রাষ্ট্রদূত একসাথে হয়ে মিরপুর এলাকায় ফুড প্যাকেট বিতরণ করেছে। এইটাকে কেন্দ্র করে জামাত ইসলাম বিরোধী যারা, বিশেষ করে বাম, প্রগতিশীল এবং বিএনপির ভিতরে যারা ভারতপন্থী, সমালোচনার বন্যা বইয়ে দিয়েছে। সিম্পল একটা বিষয়, এটা নিয়ে এরকম সমালোচনার কারণ কি? প্রশ্ন আসা স্বাভাবিক না? আমি এই প্রশ্নের জবাব দিব, তার আগে আপনাদের একটা গল্পের মাধ্যমে চলুন বোঝার চেষ্টা করি। গল্পটা হচ্ছে এরকম, আমাদের এলাকায় একজন মুরব্বী, উনি সারা জীবন তাস, পাশা, জুয়া এগুলো খেলতো। বাড়িতে তার 7-8টা ছেলে মেয়ে, এগুলোর কখনো কোনো খোঁজ খবর নিত না। উনি সকালবেলা ঘুম থেকে উঠে জুয়া খেলতে বের হয়ে যেতেন, তাস খেলতে বের হয়ে যেতেন। খেলে খেলে সারাদিন পর সন্ধ্যার আগ মুহূর্তে যখন বাড়িতে ঢুকতেন, তখন তার মনের ভিতরে একটা চিন্তা উদয় হতো যে এই যে সারাদিন এত অপকর্ম করলাম, বাড়িতে তো 7-8টা ছেলে মেয়ে নিয়ে আমার স্ত্রী, সে তো কি করছে, তাহলে এখন বাড়িতে যাওয়ার পরে স্ত্রীর পক্ষ থেকে হয়তো একটু রাগারাগি হতে পারে। এই চিন্তা করে উনি ওই বাড়ির ভিতরে যখন ঢুকতেন, ঢুকার শুরুতেই তিনি মহা হই হাঙ্গামা শুরু করতেন। স্ত্রীকে গালিগালাজ, ছেলে মেয়েকে যেটা কাছে পেতেন আগে এক থাপ্পড় দিতেন, এই এইটা এখানে কেন, ওইটা ওখানে কেন, এই মানে ইত্যাদি ইত্যাদি, যেরকম সরগোল শুরু করে দিত। উনার ওই হাম্পাই ডাম্পাই দেখে উনি ওটা ভুলে যেতেন। আমাদের বর্তমান এই বিএনপি পন্থী যে সমস্ত অ্যাক্টিভিস্ট, যে সমস্ত মিডিয়া আছে, এদের অবস্থাটা ঠিক এরকম হয়েছে। জামাত ইসলামের এই সিম্পল বিষয়টাকে নিয়ে তারা এত হই হাঙ্গামা করেছে এবং জামাতকে একটা ফ্রেমিং করার চেষ্টা করছে মুনাফেক। এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা, নতুন একটা ফ্রেমিং এটা। যদিও মুনাফিকই কাকে বলে তারা নিজেরা মুনাফেক বানানো করতে জানে না, মুনাফেক শব্দের অর্থ কি তাও জানে না, কিন্তু তারা জামাতকে মুনাফেক ফ্রেমিং এ আবদ্ধ। আপনারা দেখলেন
এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এইখানে সংসদ বক্তব্যের অনেক ফুটেজ আপনাদেরকে দেখিয়ে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মতো কি আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা কিছু দেখেছি, সবকিছু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনার কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।